লাইফ ফান্ডের অর্থ কোন খাতে কতটুকু বিনিয়োগ করা যাবে। এখানে আইনে সুস্পষ্টভাবে কিন্তু বলা হয়েছে যে সিকিউরড বিনিয়োগ করতে হবে। কারণটা হচ্ছে লাইফ ফান্ডের অর্থ থেকেই হচ্ছে আমাদের যারা সম্মানিত গ্রাহক যারা আছেন, পলিসি হোল্ডার যারা আছেন, মেয়াদান্তে তাদের যে ক্লেইমটা আছে সেটি পরিশোধ করা হয়ে থাকে। ইতিমধ্যে পরিসংখ্যানও এটা স্পষ্ট হয়েছে যে 2024 সালে আমরা আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সাকুল্যে 67% ক্লেইম যথারীতি সেটেল করতে পেরেছেন, সফল হয়েছেন, এবং 33% যেটার পরিমাণটা প্রায় 4,000 কোটি টাকার উপরে, এই পরিমাণ গ্রাহক কিন্তু আসলে তাদের ক্লেইম মানে আনসেটেল পর্যায়ে কিন্তু রয়ে গেছে। তো সুতরাং আইনগত যে সুরক্ষা সেটা কিন্তু যথারীতি আমাদের ইদ্রার সাবেক মেম্বার ভাই যথারীতি কিন্তু এক্সপ্লেন করেছেন। কিন্তু আমার যেটা এখানে ব্যত্যয় মনে হচ্ছে আইনের মানে যথাযথ প্রয়োগ যেটা, সেটা অর্থাৎ ইমপ্লিমেন্টেশনগত যে দুর্বলতা এবং মনিটরিংগত যে দুর্বলতা সেটা কিন্তু রয়ে গেছে। এক কথায় দুটোকে একসাথে যদি আমরা বলি সেটা হচ্ছে সুশাসনের অভাব। অর্থাৎ ইডরা তারা হচ্ছে পলিসি প্রণয়ন করলেন, অর্থাৎ আইন প্রণয়ন করলেন, এবং সেই আইনটা যথারীতি তাদের যে সমস্ত মেম্বার অর্গানাইজেশন তথা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তারা যথাযথভাবে এটি পালন করছেন কিনা সেটা কিন্তু দেখভাল করার দায়িত্ব কিন্তু তাদের। এখানে এই যে ব্যত্যয়গুলোর কথা আমরা ইতিমধ্যে আলোচনায় চলে এসেছে, আমাদের এই ব্যত্যয়ের কিন্তু একটি সিংহভাগ দায় কিন্তু আসলে আমাদের রেগুলেটরি সংস্থা ইডরার কাঁধে কিন্তু বর্তায়। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে সামষ্টিক যে সুশাসনের প্রক্রিয়া, সুশাসন তো আসলে ইডরা এককভাবে প্রয়োগ করতে পারবে না, এটা এনশিওর করতে পারবে না। এখানে অর্গানাইজেশনগুলোর ভিতর থেকেও কিন্তু এই প্রক্রিয়াটার জন্য ব্যাপক ধরনের প্রস্তুতি থাকা প্রয়োজন বলে মনে করি। এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত কোম্পানি যাদের সম্পর্কে প্রশ্ন উঠছে যে তারা লাইফ ফান্ডের টাকা ব্যাংকে শুধুমাত্র রাখা না, ব্যাংকে তো তারা রাখেন বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সাথে তারা এগুলো মেনটেন করেন, সেটা তো আছেই, কিন্তু তারা যেটা অনৈতিকভাবে যেটা করছেন সেটা হচ্ছে ইভেন্ট পরিচালক অথবা মালিক পক্ষ অথবা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তারা নিজেদের স্বার্থে এটার এগেইনস্টে তারা হচ্ছে ঋণ গ্রহণ করছেন। তো সুতরাং এটি একটি বড় ধরনের ব্যত্যয়, বড় ধরনের সুশাসনের একটি ঘাটতি, এবং এই ঘাটতিটা আসলে যদি এটা চলমান থাকে তাহলে হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানের প্রতি না, শুধু সমস্ত মানে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির প্রতি কিন্তু আমাদের অপরাপর যে স্টেক হোল্ডার আছেন, প্রথমত হচ্ছে যারা আমাদের সম্মানিত গ্রাহকবৃন্দ আছেন, তারা তো আস্থার সংকটে ভুগবেন, এটা যেভাবে সত্যি, সাথে সাথে কিন্তু আমাদের যে রেগুলেটরি সংস্থার যে দুর্বলতা এবং ব্যর্থতা, এটা সামনে বা প্রকাশ্যে আসা মাত্রই এটা কিন্তু আসলে প্রশ্নের মুখে পড়ে যাবে যে রেগুলেটরি সংস্থা করছেটা কি। তাদেরকে আমরা একটা বিধিবদ্ধ প্রতিষ্ঠান, এত শক্ত আইন এর দ্বারা প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, বলে সেই প্রতিষ্ঠান তারা তাদের যথাযথ দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে। এটা তো খুবই মানে অনেক বড় অন্যায় যে আপনার গ্রাহকের যে অর্থ, সেই অর্থকে বড়জোর ব্যাংকে রাখতে পারে ইন্টারেস্ট, কিংবা সেখান থেকে আপনার যেভাবে ব্যাংকে সকল প্রতিষ্ঠান রাখতে পারে গ্রাহকের জন্য। এটা তো অবশ্যই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের সেটার এগেইনস্টে লোন নেওয়া, কিংবা আপনার প্রতিষ্ঠানের চেয়ারম্যান কিংবা কোনো ডাইরেক্টর সেখান থেকে লোন নিবে, এটা তো একরকম প্রতারণা। এটা প্রতারণা, কিন্তু সাথে সাথে যেটা হচ্ছে যে অন্য মুদ্রার অপর সাইড থেকে যদি আমরা আসলে বিষয়টাকে দেখার চেষ্টা করি তাহলে হয়তো আমরা দেখতে পাবো যে এই সমস্ত ব্যাংক শুধুমাত্র এই লাইফ ফান্ড এটা অন্যভাবে ব্যবহার করছে। এটা কেন ব্যবহার করছে এই কারণটা যদি আমরা খুঁজতে যাই তাহলে হয়তো দেখব যে এই সমস্ত প্রতিষ্ঠানের হয়তো অন্যান্য যে আর্থিক ভিত্তিক মূলগুলো আছে বা সূচকগুলো আছে সেই সূচকগুলোতে হয়তো বড় ধরনের দুর্বলতা আছে। এরকম হতে পারে যে তারা তাদের যে অপারেটিং এক্সপেন্ডিচার সেগুলো হয়তো সঠিকভাবে রিকভার করতে পারছে না, উপার্জন করতে পারছে না। তো সুতরাং এটা যদি আমরা আরো গোড়ার দিকে যাই তাহলে যেটা আসলে স্পষ্ট হবে সেটা হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠান আসলে তারা টিকে থাকার যোগ্যতা রাখে কিনা। এটা যেহেতু আমাদের ফ্রি মার্কেট ইকোনমির যুগ, ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই, এবং আমরা তো জানি যে আপনার শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় আপনার যে কোনো ভাবে যাদের কোনো মানে বীমা প্রতিষ্ঠানের কোনো অভিজ্ঞতাও নেই তাদেরকে দেওয়া হয়েছিল এই বীমা, যার জন্য অনেকগুলো বীমা প্রতিষ্ঠান একসাথে মার্কেটে আসে,
যাদের ন্যূনতম যোগ্যতাও ছিল না, এবং চরম বিশৃঙ্খলা তৈরি হয়। আপনি ঠিকই বলেছেন যে আসলে তো যে কোনো প্রতিষ্ঠান যখন বাজারে আসবে তার প্রধানতম ভিত্তি হওয়া উচিত হচ্ছে বাজারে এর চাহিদা আছে কিনা, এবং লাইসেন্স দেওয়ার পরবর্তীতে সময়ে তারা আসলে টিকে থাকতে পারবে কিনা। কিন্তু আমরা যেটা অলরেডি দেখতে পেয়েছি, আপনি যথার্থ ইন্ডিকেট করেছেন যে রাজনৈতিক বিবেচনা, স্বজনপ্রীতি, এবং এই কোম্পানিগুলোকে দেখবেন অনেকগুলো আছে হচ্ছে ক্যাপটিভ টাইপ, মানে এ গ্রুপ অফ কোম্পানি, তাদের একটা ব্যাংক আছে, তাদের একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তাদের শিপিং লাইসেন্স আছে, মানে তাদের হয়তো আউটলেট আছে, মানে একটা কোম্পানি একটা গ্রুপকেই দেখা যাচ্ছে সার্বিক সর্বদিক থেকে নার্চারিং করার জন্য, তাদেরকে মানে অবৈধ সুযোগ দেওয়ার জন্য হচ্ছে এই বিগত সময়কালে যে লাইসেন্সগুলো দেওয়া হয়েছে তারই একটি অংশ বা প্রক্রিয়ার একটি অংশ হচ্ছে আমাদের এই ইন্স্যুরেন্স সেক্টরে এত বেশি মাত্রায় হচ্ছে বেশি কোম্পানি আসতেই পারে। আমার কথা হচ্ছে যে 20 কোটি মানুষের দেশে এই 34টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অথবা সব মিলিয়ে যে আমাদের লাইফ নন লাইফ মিলিয়ে প্রায় 80টা 82টার মতো ইন্স্যুরেন্স কোম্পানি আছে, এটা হয়তো বেশি না। আমরা কিন্তু আপনি দেখেন যে আমাদের ইন্স্যুরেন্সের পেনিট্রেশন কত, এটা 0.5%ও না। যেখানে এই আপনি নেপালের কথা চিন্তা করেন, শ্রীলঙ্কার কথা চিন্তা করেন, প্রতিবেশী দেশ ভারত অথবা পাকিস্তানের কথা চিন্তা করেন, এই সমস্ত দেশে কিন্তু ইন্স্যুরেন্স পেনিট্রেশনের হার আমাদের চেয়ে কোনো দেশে 10 গুণ 15 গুণ কিন্তু বেশি। সুতরাং ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর প্রয়োজনীয়তা এটা আছে 20 কোটি মানুষের। এখানে যদি আমাদের 50% মানুষকেও আমরা যদি ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে নিয়ে আসতে পারি, আমাদের এখানে তো অনেক ধরনের ইন্স্যুরেন্সের সুযোগ সুবিধা রয়েছে। আমাদের লাইফ ইন্স্যুরেন্সই কতজন ব্যক্তি বা মানে প্রতিষ্ঠান গ্রহণ করেছে, জেনারেল ইন্স্যুরেন্সই বা কত, কাভারেজ তো খুব বেশি না। সুতরাং ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর প্রয়োজনীয়তা আছে, কিন্তু সেই প্রয়োজনীয়তাটা আসলে ওয়ার্কআউট করা হয়েছে কিনা, মানে গ্রাউন্ড ওয়ার্ক করে চাহিদা নিরূপণ সাপেক্ষে তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে, এটা নিশ্চয়তা সাপেক্ষে যদি তার এটা দেওয়া নিশ্চয় মানে দেওয়া যেত লাইসেন্সটা, তাহলে আজকে আমাদের এই যে অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি আমরা হয়েছি এরকম হয়তো হতে হতো না।